ঘটনাটা ঠিক এইভাবে ঘটেছিল। কলকাতার 4-5টি ব্যাংক ডাকাতির আসামি শরদিন্দু রায় গত 15ই এপ্রিল পুলিশের সঙ্গে রবিনসন রোডের প্যারাডাইস অ্যাপার্টমেন্টের 25 তলা ফ্ল্যাটটিতে আসে। পুলিশকে সে বলেছিল এই ফ্ল্যাটে ব্যাংক থেকে লুট করা 15 লক্ষ টাকা লুকানো আছে। ফ্ল্যাটটির মালিক এক সিন্ধি ব্যবসায়ী, তিনি অধিকাংশ সময় বম্বে থাকেন। ফ্ল্যাটে থাকে নেপালি দারোয়ান নরবাহাদুর। ঘটনার দিন অর্থাৎ 15ই এপ্রিল দুপুরবেলা লালবাজারের ডাকাতি নিরোধ শাখার সাব ইন্সপেক্টর সমীর প্রধান শরদিন্দুকে নিয়ে এই ফ্ল্যাটে আসেন। সমীরের সঙ্গে ছিল 2জন আর্ম কনস্টেবল আর 2জন সাদা পোশাকের কনস্টেবল। শরদিন্দু রায় দুর্ধর্ষ আসামি। এর আগেও 3টি ব্যাংক ডাকাতির ঘটনায় পুলিশ তার নামে ওয়ারেন্ট বার করে, কিন্তু 4-5 বছর সে দেশে ছিল না। বাংলাদেশ হয়ে বার্মার মধ্য দিয়ে সে থাইল্যান্ডে যায় ও সেখানে চোরা কারবারদের ব্যবসায় যোগ দেয়। সেখান থেকে শরদিন্দু হংকং যায়। হংকংয়ের ন্যাথন রোডে সে একটি হোটেলে ম্যানেজার হয়ে কিছুদিন কাজ করেছিল, কিন্তু ওই হোটেলের মালিককে খুন করে সে সরে পড়ে। নেপাল থেকে সে আবার ভারতে ঢোকে। এরপর কলকাতার ব্যাংক ডাকাতির সঙ্গে সে জড়িয়ে পড়ে। পুলিশরা খুব ভাগ্যে বিশ্বাস করে। তারা বলে ভাগ্য প্রসন্ন না হলে দাগি আসামিদের ধরা মুশকিল। সমীর প্রধান ব্যাংক ডাকাতির ইনভেস্টিগেটিং অফিসার। 4 মাস ধরে সে তন্ন তন্ন করে আসামিদের খুঁজছিল, কিন্তু কোথাও কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। শেষে নেহাত এক দৈববশে ধরা পড়ে। আমি সমীরের বস, ডিডির অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সমীর 10 বছর ধরে ডিডিতে, আমি 10 বছর পরে সদ্য ডিডির চার্জ পেয়েছি। আমাদের এই লাইনে সবাই নিজের নিজের সোর্স ও কাজকর্ম সম্পর্কে মন্তগুপ্তি রাখে, কিন্তু সমীর আমাকে সব কথা খুলে বলতো। শরদিন্দুর গ্রেপ্তারের ব্যাপারে সে আমাকে এক অদ্ভুত কাহিনী শোনায়। সমীরের জবানিতেই বলি, ব্যাংক ডাকাতির কিনারা করবার জন্যে যখন হুন্ডে হয়ে সারা ভারত ঘুরে বেড়াচ্ছি, তখন একদিন রাত্রিবেলা আমার দরজায় টোকা পড়ে। রাত তখন বড়জোর 9টা হবে। লোডশেডিং। আমার স্ত্রী ও ছেলে মেয়ে পাশের ঘরে শুয়ে। আমি মোমবাতি জেলে কতকগুলি কাগজপত্র পরীক্ষা করছি। আমি বললাম, কে? কোনো উত্তর দিল না কেউ। আবার দরজায় ঠোকা। যদিও পুলিশ কোয়ার্টার সাধারণ ক্রিমিনাল বদমতলবে ঢুকবে না, তবুও সাবধানের মান নেই। আমি ড্রয়ার থেকে রিভলভারটা বার করলাম, তারপর দরজা খুললাম। দেখলাম এক রোগা বৃদ্ধ, ধুতি পাঞ্জাবি পরা, মুখে খোঁচা খোঁচা পাকা দাড়ি। তিনি দরজার সামনে দাঁড়িয়ে। আমি বললাম, কে আপনি? কি চান? লোকটি বললেন, আমাকে চিনবেন না, আপনি তো সমীর বাবু। ব্যাংক ডাকাত শরদিন্দু রায়কে খুঁজছেন। আমি চমকে উঠলাম। শরদিন্দু রায় যে এই ডাকাত দলের নেতা, এটা অত্যন্ত গোপন খবর। এ খবর আমার এক সোর্স দিয়েছে, কিন্তু এ খবর আমি ডিসিডিডি কেউকে বলিনি। খবরের কাগজকে বলেছি এটা উত্তরপ্রদেশের একটা গ্যাংয়ের কীর্তি। তারা এ নিয়ে রং চড়িয়ে অনেক কিছু লিখেছে। আমি বললাম, আপনার পরিচয় জানতে পারি? লোকটি বলল, আমি শরদিন্দুর বাবা। শুনি আমি চমকে উঠলাম। ভদ্রলোক বললেন, নিজের ছেলেকে ধরিয়ে দিতে এসেছি। শরদিন্দু আমার একমাত্র ছেলে, মা মরা ছেলে। বুকে পিঠে করে মানুষ করেছিলাম, কিন্তু সে যে এমন অমানুষ হয়ে যাবে তা ভাবিনি। আপনি বাবা হয়ে ছেলেকে ধরিয়ে দেবেন? আপনি যদি ওকে আজকালের মধ্যে গ্রেপ্তার না করেন, তাহলে ও খুন হয়ে যাবে। টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দলের মধ্যে ভীষণ গোলমাল দেখা দিয়েছে। আমি বাবা। ছেলে যে যে অন্যায় করেছে তার জন্য আইনে যা শাস্তি আছে পাক, কিন্তু ওর প্রাণটা বাঁচুক। আপনি ওকে গ্রেপ্তার করুন। কিভাবে? আমি বলে দেব ও কোথায় আছে। আপনি এত কথা কি করে জানলেন? দয়া করে এ কথা জিজ্ঞাসা করবেন না, তবে আমি সব দেখতে পাই। কে কোথায় কি করছে সব জানতে পারি। আপনি আর জানতে চাইবেন না। আসামিকে গ্রেপ্তার করুন। কবে নিয়ে যাবেন? আগামীকাল এই সময় আসবো, তৈরি থাকবেন। সে সময় হঠাৎ দমকা হাওয়ায় মোমবাতিটা নিভে গেল। কিছু বলতে যাবার আগে দেখি ভদ্রলোক দরজা খুলে বেরিয়ে গেছেন। তাড়াতাড়ি সিঁড়ির সামনে গিয়ে কাউকে দেখতে পেলাম না, যেন অদৃশ্য হয়ে গেলেন ভদ্রলোক।
খুব খটকা লাগলো ব্যাপারটা। কোনো ট্র্যাপ নয় তো? এইভাবে ফাঁদ পেতে অনেক পুলিশকে হত্যা করা হয়েছে। আমি অবশ্য ডেয়ারিং, সবাই জানে। নয়তো চীনের বিখ্যাত ক্যারাটে লড়িয়ে লিচিয়া হুইকে সেই কোকেন কেসে অমন কাবু করতে পারতাম না। পরদিন 5 জনের একটা সাদা পোশাকের ফোর্স নিয়ে রেডি থাকলাম। ঠিক 9টা বাজার সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে গেল, আর মিনিট 10 মধ্যে দরজায় খটখট আওয়াজ। দরজা খুলে দিলাম, বৃদ্ধ ঢুকলেন। রেডি? আমি ভেবেছিলাম আপনি বুঝি আর এলেন না। কথা যখন দিয়েছি আসবই, আর আপনার চেয়ে আমার দায় অনেক বেশি সমীরবাবু। আমার ছেলের জীবন নির্ভর করছে এর উপর। আপনি এখন কোথায় থাকেন? এবার বৃদ্ধ যেন একটু অসন্তুষ্ট হলেন। এ কথা জেনে আপনার লাভ কি? না, এমনি জিজ্ঞেস করছি। বৃদ্ধ বললেন, অন্যায় কৌতূহল সংবরণ করুন। আমার সম্পর্কে বেশি জানতে চাইবেন না। আপনার পুলিশ কোডেই আছে সোর্সকে সবসময় গোপন রেখে দিতে হয়। চলুন। আরে বাবা, এত ঘরভর্তি লোকের কোনো দরকার ছিল না। ভুলে যাবেন না, আমরা বরযাত্রী যাচ্ছি না, দুর্ধর্ষ আন্তর্জাতিক ক্রিমিনালকে ধরতে যাচ্ছি। আমার ছেলে মোটেই দুর্ধর্ষ নয়। ছেলেবেলায় সে আরশোলা দেখে ভয় শিউরে উঠত। সে ছিল আরামপ্রিয় চরম ফাঁকিবাজ আর ভীষণ আদুরে। পড়াশোনায় ফাঁকি দিত ছেলেবেলা থেকে। মনটা নরম ছিল। একবার এক ভিখিরিকে আমার এক নতুন ধুতি দিয়ে দিয়েছিল বলে মার খেয়েছিল আমার কাছ থেকে। সেই ছেলে কিভাবে ডাকাত হয়ে গেল তা ভাবাই যায় না। জীবনে যে কাউকে কড়া কথা বলিনি, মারধর করিনি, পুজোই বলি দেখতে পারতো না, আমার কষ্ট হয় সেই ছেলে। আমি বললাম, এমন হয়, কেউ তো আর জন্ম অপরাধী হয় না। কুসঙ্গে পড়ে বহু ভালো ছেলে বিগড়ে যায়। চলুন, কোথায় যেতে হবে? আপনাকে আমার জিপে বসতে হবে। আমার জিপে আমার পাশে ভদ্রলোক বসলেন। সত্যি কি রোগা মানুষ, মনে হচ্ছে একটা কঙ্কালের গায়ে কি যেন ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। উনি যে আমার পাশে বসে আছেন আমি তা অনুভব করতে পারছি না। বৃদ্ধ আমাদের পথ দেখে নিয়ে চললেন। আমাদের জিপ এসে থামলো হ্যারিসন রোডের একটি হোটেলের সামনে। হোটেলের নাম জয়কৃষ্ণ লজ। ভদ্রলোক বললেন, হোটেলের 4 তলার চিলেকোঠার ঘরে চলে যান, শরদিন্দুকে পাবেন। আমার একান্ত অনুরোধ, তাকে মারধর করবেন না। আইনত যা শাস্তি তার পাওনা তা তাকে দেবেন, তার কোনো ক্ষতি করবেন না। আমি কিন্তু সবকিছুই দেখছি। নিজের ছেলেকে ধরিয়ে দিয়েছি, বুঝতেই পারছেন আমি সাধারণের থেকে একটু আলাদা। আপনি গাড়িতে বসুন, ড্রাইভার রইল আপনার সঙ্গে। না, আমি ওর সামনে দাঁড়াতে পারবো না। আমি চলি, দরকার হলেই আমাকে পাবেন। আপনার ঠিকানা? আমি আপনার সঙ্গে যোগাযোগ রাখব। বৃদ্ধ ভদ্রলোক ভিড়ের মধ্যে কোথায় মিলিয়ে গেলেন। আমরা জয়কৃষ্ণ লজের দিকে ধীরে ধীরে এগোলাম। শরদিন্দুকে পাওয়া গেল ঠিকই চিলেকোঠার ঘরে। মানসপত্র নামে রানীগঞ্জের ব্যবসায়ী সেজে সে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। সমীরের মুখে শরদিন্দুর গ্রেপ্তারের রহস্য শুনেছিলাম। সেই বৃদ্ধ ভদ্রলোক যিনি শরদিন্দুর বাবা, তিনি আর আসেনি। সমীরও এ নিয়ে শরদিন্দুকে কিছু বলেনি। শরদিন্দু জেরার মুখে স্বীকার করে ব্যাঙ্গালোরের টাকা কোথায় আছে। তার মধ্যে এক জায়গার নাম করে, সেটি প্যারাডাইস অ্যাপার্টমেন্ট। আর ওই প্যারাডাইস অ্যাপার্টমেন্টে লুকোনো টাকা সে যখন দেখাতে আসে, তখনই ঘটে সেই ঘটনাটি। সমীরের বক্তব্য অনুসারে শরদিন্দু আর সমীর শোবার ঘরে ঢোকে। কনস্টেবল আর দরজার বাইরে দাঁড়ায়। কিছুক্ষণ শরদিন্দু আলমারি ডোয়ার খুঁজবার ভান করে, তারপর জানালার সামনে এসে দাঁড়ায়। জানালায় কোনো গ্রিল ছিল না। হঠাৎ নিমেষের মধ্যে শরদিন্দু পঁচিশোরা থেকে মরণ ঝাঁপ দেয়। সমীর চিৎকার করে ওঠে। চিৎকার শুনে কনস্টেবলরা এসে দেখে সমীর জানালা দিয়ে ঝুঁকে নিচে কি দেখছে। কনস্টেবল বলে, সর্বনাশ হয়ে গেছে, আসামি ঝাঁপ দিয়েছে, চলো নিচে চলো। শরদিন্দুর এই মৃত্যু সমীরের মতে আত্মহত্যা, কিন্তু একজন বিচারাধীন আসামির পক্ষে পুলিশের হেফাজত থেকে অবস্থায় এই যে অস্বাভাবিক মৃত্যু, এর সমস্ত দায় সমীরের উপর এসে পড়েছে। তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু ঘটনা এখানেই থেমে যেত যদি না একটি দৈনিক পত্রিকার ক্রাইম রিপোর্টার সঞ্জয় সেন 3টি প্রবন্ধ লিখে প্রমাণ করতেন যে শরদিন্দুকে হত্যা করা হয়েছে।
শরদিন্দু নাকি লুকোনো টাকার হদিশ ঠিকই দিয়েছিল, কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার সমীর ওই টাকা আত্মসাৎ করতে উৎসুক। আর এই টাকা আত্মসাৎ করা খুব সহজ হয়ে দাঁড়ায় যদি শরদিন্দুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, নয়তো এই মাল্টি স্টোরিড বিল্ডিং তাকে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। ওই বাড়ির মালিক সিন্ধি ব্যবসায়ীর সঙ্গে শরদিন্দুর মাত্র একবার দেখা হয়েছিল। ওই ভদ্রলোকের আরও ফ্ল্যাট আছে। শরদিন্দু সম্ভবত ব্যাংক ডাকাতির টাকায় একটি ফ্ল্যাট কিনতে চেয়েছিল। এছাড়া আর কোনো সম্পর্ক ছিল না শরদিন্দুর সঙ্গে। সমীর ওই ফ্ল্যাটে এর আগে একবার এসেছিল, তখন শরদিন্দুকে হত্যা করার পরিকল্পনা করে সে। ওই প্রতিবেদন নিয়ে সারা শহরে হইচই পড়ে, আর আমার উপর পড়ে একটি অপ্রিয় কাজের ভার, এই ঘটনার তদন্ত। আমাকে বার করতে হবে সত্যি সত্যি ইচ্ছা করেই সমীর শরদিন্দুকে ফেলে দিয়েছে কিনা। আমি যতদূর সমীরকে জানি, সে একজন সৎ ও দক্ষ অফিসার। সে কেন এত বড় ঝুঁকি নিতে যাবে? তার একটা বড় ভুল হয়েছিল শরদিন্দুকে নিয়ে ওইভাবে ঘরে ঢোকা, বিশেষ করে জানালায় যখন গ্রিল নেই। কিন্তু আমাকে সমীর বলেছিল, বিশ্বাস করুন স্যার, আমার একদম মনে হয়নি শরদিন্দু আত্মহত্যা করতে পারে। সে ভেতর ভেতরে খুব অনুতপ্ত হয়েছিল, সমস্ত ঘটনার স্বীকারোক্তি করেছিল। তার স্টেটমেন্টের উপর ভিত্তি করে গোটা দলটাকে আমরা ধরে ফেলি, কিন্তু শরদিন্দু নিজে যে এভাবে ঝাঁপ দেবে তা বুঝতে পারেনি। আমি বলেছিলাম, সমীর কিছু মনে করো না, তদন্ত না করে আমি তোমার সপক্ষে বা বিপক্ষে কোনো রায় দিতে পারবো না বলে মনে হয় না। তুমি আমাকে একবার ওই বাড়িতে নিয়ে গিয়ে দেখাবে কিভাবে শরদিন্দু ঝাঁপ দিয়েছিল। সমীর বলল, নিশ্চয়ই, আপনি যেদিন বলবেন। আমি বললাম, চলো, কালই আমরা যাব। উঁচু বাড়ির 25 তলা থেকে কলকাতাকে অপূর্ব দেখায়। মনেই হয় না কলকাতার চেয়ে ভালো জায়গার কোথাও আছে। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম কত ছোট ছোট দেখাচ্ছে নিচের মানুষজনকে। জানালাটা একটু উঁচুতে, একজনকে উঠতে গেলে লাফিয়ে উঠতে হবে। একটি জলজ্যান্ত লোক জানালার উপর উঠলে নিচে ঝাঁপ দিল। এত সময় যে লেগেছে কিছুটা, কিন্তু সমীর তখন কি করছিল? তার উচিত হয়নি অতখানি অন্যমনস্ক হওয়া। হঠাৎ ঘরের মধ্যে বাজ পড়লেও এত চমকাতাম না। দেখি এক বৃদ্ধ ভদ্রলোক ঘুমভাঙে ঘরের মধ্যে ঢুকে পড়েছেন। নিমেষের মধ্যে বৃদ্ধ এগিয়ে গেলেন সমীরের দিকে। সমীর তাকে দেখে চেঁচিয়ে উঠতে গিয়েছিল, কিন্তু গলা থেকে স্বর বেরোলো না। আমি ছুটে যাবার আগে দেখলাম জানালায় দুজনের ধস্তাধস্তি হচ্ছে। বৃদ্ধ এক ঝটকায় সমীরকে যেন শূন্যে তুলে ধরলেন, তারপর যেমনভাবে কোনো ভারী জিনিস কেউ ফেলে দেয় তেমনই করে সমীরকে ফেলে দিলেন খোলা জানালা দিয়ে। সমীর বোধহয় লোকটির গলা জড়িয়ে ধরেছিল, সেও একই সঙ্গে নিচে পড়ল। চোখের সামনে নিমেষের মধ্যে এই ঘটনা ঘটে গেল। আমি স্তম্ভিত হয়ে গেলাম। ততক্ষণে আমার সঙ্গীরা সবাই এসে গেছে। তাদের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে শুধু বললাম, সর্বনাশ হয়েছে। কিন্তু কোথায় গেল সেই বৃদ্ধের মৃতদেহ? তন্ন তন্ন করে খুঁজেও তার মৃতদেহ পাওয়া গেল না। শুধু সান বাঁধানো মেজের ওপর সমীরের থ্যাঁতলানো দেহটা পড়ে আছে, রক্ত ভেসে যাচ্ছে সমস্ত জায়গাটা। এই ঘটনার পর আমার পক্ষে মান সম্ভ্রম নিয়ে চাকরিতে টিকে থাকাই অসম্ভব হয়ে দাঁড়ায়। একটি খুনের কিনারা করতে গিয়ে পরোক্ষভাবে আমি আরেকটি মর্মান্তিক মৃত্যুর সঙ্গে জড়িয়ে পড়লাম। আমার প্রথম কাজ হলো শরদিন্দুর বাবা সম্পর্কে খোঁজ খবর নেওয়া। এতদিন ধরে যে রহস্যময় লোকটি সমীরকে অনিবার্য পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছিল, কে সে? সে কি কোনো বাস্তব অস্তিত্ব আছে? অনেক খোঁজ খবর করে যে তথ্য জোগাড় করলাম তাতে আমি স্তম্ভিত। আজ থেকে প্রায় 5 বছর আগে উত্তরপ্রদেশের এক অখ্যাত শহরে মৃত্যু হয়েছিল যোগেন্দ্রমোহন রায়ের। শরদিন্দুর বাবা যোগেন্দ্রমোহন। উত্তরপ্রদেশ থেকে তার যে ছবিটি জোগাড় করেছিলাম সেটি দেখে চমকে উঠলাম। এই তো সেই বৃদ্ধ যাকে আমি ক্ষণিকের জন্য দেখেছিলাম শীর্ণ হাত দুটি দিয়ে প্যারাডাইস অ্যাপার্টমেন্টের জানালা থেকে সমীরকে ফেলে দিতে। সমীরকে তিনি হত্যা করবেন কেন? তবে কি সত্যি সমীর টাকার লোভে শরদিন্দুকে হত্যা করে সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল? ঘটনাটা আজও আমার কাছে রহস্যবৃত্ত। সমীরের মৃত্যুর জের মেটাতে হয় আমার পুলিশি জীবনের অবসান ঘটিয়ে। তদন্ত কমিটিতে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। প্রমাণিত হয়েছে সমীরের মৃত্যু আত্মহত্যা। পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে আমি এখন একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি চালাই। ধন্যবাদ।
গল্পটি শোনার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।